何のことですか？でしょ。もう何？何？怖っ。何？やばいやばい。জাপানি হরর বা জে হরর জাপানের জনপ্রিয় সংস্কৃতি থেকে উদ্ভূত হরর ফিকশন, যা ঐতিহ্যগতভাবে পশ্চিমী উপস্থাপনা থেকে সম্পূর্ণ ভিন্ন। জাপানিজ হরর মূলত বিখ্যাত তাদের লোককথা ও রূপকথার গল্পের সাথে গভীরভাবে সম্পর্কের জন্য। তাদের হরর মুভির ফ্যাব্রিকের মধ্যে লুকিয়ে থাকে সামাজিক, সাংস্কৃতিক এবং ধর্মীয় বার্তা, যা আমাদের সবারই পছন্দের। হ্যালো, আমি সালমান। আজ আপনাদের জন্য এমনই একটি ফাউন্ড ফুটেজ হরর থ্রিলার মুভি নরওয়ে দ্য কার্সের গল্প নিয়ে এসেছি। তো ঘটনা শুরু হয় মাসাফুমি কোবায়াশি নামের এক প্যারানর্মাল ইনভেস্টিগেটরের বানানো ডকুমেন্টারির ইনফরমেশন দেখিয়ে। তিনি বেশ কিছু হরর শো এবং ডকুমেন্টারি বানিয়ে জাপানের খুব ফেমাস ব্যক্তিত্ব, কিন্তু লাস্ট কেসের উপর ডকুমেন্টারি বানাতে গিয়ে সে অদ্ভুত কারণে নিখোঁজ হয়ে যায় এবং তার স্ত্রী পুড়ে মারা যায়। আর এই ডকুমেন্টারির নাম ছিল নরওয়ে দ্য কার্স। মুভিতে দেখানো পুরো গল্পটাই মাসার ডকুমেন্টারির উপরে, যেটা ফাউন্ড ফুটেজ আকারে দেখানো হয়েছে, এবং তার ক্যামেরাম্যান ছিল মিয়াজিমা। মাসা তাকে নিয়ে জুনকোইশি নামের এক মহিলার বাড়িতে যায়, কারণ তার প্রতিবেশীরা কমপ্লেন করেছিল যে তার বাড়ি থেকে অনবরত বেশ কয়েকটা বাচ্চার কান্নার আওয়াজ আসে, কিন্তু আদতে জুনকোইশির বাড়িতে কোনো বাচ্চা থাকে না। মাসা সঠিক অ্যাড্রেসে পৌঁছে জুনকোর দরজা নক করলে প্রথমে সে খুব শান্তভাবে মাসার প্রতিটা কথা শোনে। তাকে কিছুটা অপ্রস্তুত লাগছিল, কিন্তু হঠাৎ প্রচণ্ড অ্যাগ্রেসিভ হয়ে অপব্যবহার করে দরজা লাগিয়ে দেয়। মাসা বুঝতে পারে না যে হঠাৎ এই মহিলার কি হলো। ফিরে যাওয়ার সময় লক্ষ্য করে উপরের জানলার পর্দা সরিয়ে জুনকো আর একটি বাচ্চা, যেটা সম্ভবত তার ছেলে, তাদের দিকেই একভাবে তাকিয়ে আছে। মাসা জুনকোর বাড়ির বাচ্চাদের কান্নার ভয়েস রেকর্ডিং সাউন্ড ডিপার্টমেন্টের লোককে দিলে সে একটা অদ্ভুত ইনফরমেশন দেয় যে এই অডিওতে একটা নয়, দুটো নয়, বরং 5 বা তার থেকেও বেশি বাচ্চার কান্নার আওয়াজ রয়েছে। কিন্তু এটা কিভাবে সম্ভব? পরের দিন মাসা প্রতিবেশীদের থেকে খবর পায় জুনকো বাড়ি ছেড়ে চলে গেছে, এবং তার সাথে বাচ্চাদের কান্নার আওয়াজটাও একদম বন্ধ। খবরটা পেয়ে ঘটনাস্থলে গিয়ে চেক করলে দেখে জুনকোর বাড়ির ঠিক পিছনে জানলার সামনে বেশ কয়েকটা পায়রা মৃত অবস্থায় পড়ে রয়েছে। এর ঠিক 5 দিন পর জুনকোর বাড়ির ওই প্রতিবেশীর গোটা পরিবার গাড়ি দুর্ঘটনায় মারা যায়। তো এবার স্বাভাবিকভাবে ব্যাপারটা মাসার কাছে বেশ রহস্যজনক হয়ে ওঠে। এবার টিভিতে একটা শোয়ের ব্রডকাস্টিং দেখানো হয়, যেখানে একজন স্পেশালিস্ট বিশেষ ক্ষমতা সম্পন্ন বাচ্চাদের ট্রায়াল নিচ্ছিল। এক্ষেত্রে বাচ্চাদের কিছু টাস্কের উপর বেসিস করে তাদের ক্ষমতা টেস্ট করা হচ্ছিল। তাদের মধ্যে কানা ইয়োনো নামের একটা বাচ্চা আছে, যার এক্সট্রা অর্ডিনারি সাইকিক পাওয়ার ছিল। সে প্রথম 2টি প্রশ্নের জবাব একদম সঠিক দিলেও অন্তিম প্রশ্নের উত্তরে সে একটা এলিয়েনের মতো চিত্র এঁকে তাদের দেখায়। স্পেশালিস্ট এটা দেখা মাত্রই তাকে বিশেষ নজরবন্দি করে রাখার আদেশ দেয়। এই ব্যাপারটা নিয়ে মাসা কানার বাবা মায়ের সাথে দেখা করলে তারাও এই ব্যাপারটা নিয়ে প্রচণ্ড আতঙ্কিত ছিল। মাসা তাদের থেকে অনুমতি চায় কানার একটা ইন্টারভিউ নেওয়ার জন্য, কিন্তু তারা জানায় বেশ কিছুদিন ধরে সে জ্বরে ভুগছে, তাই এখন এটা সম্ভব না। এবার মারিকা নামের এক টিভি অ্যাক্ট্রেসকে দেখানো হয়। তার মধ্যে ষষ্ঠ ইন্দ্রিয়ের ক্ষমতা থাকায় আত্মাদের তার আশেপাশে অনুভব করতে পারত। মারিকার টিমের সাথে মাসা জঙ্গলের মাঝে একটা বাঁধানো কবর বা শ্রাইনের কাছে যায়। সেখানে যেতে কিছু অদ্ভুত আওয়াজ শুনতে পেয়ে প্রচণ্ড জোরে চিৎকার করে মারিকা হাত পা ছুঁড়ে অজ্ঞান হয়ে যায়। তো বেসিক্যালি এখানে 3টে আলাদা ঘটনা ঘটছে, জুনকোইশি, কানা এবং মারিকার। এই ঘটনার কিছুদিন পর একটা টিভি শো অনুষ্ঠিত হয়, যেটার গেস্ট হিসেবে আমন্ত্রিত ছিল মারিকা এবং মাসা। তারা অলৌকিক বিষয়বস্তু নিয়ে বিভিন্ন তথ্য তাদের সামনে প্রেজেন্ট করছিল। এর মধ্যে ব্যাকস্টেজ থেকে মিস্টার হরি নামের একজন লোক উঠে আসে। তার পরনে ও মাথায় ছিল অ্যালুমিনিয়াম ফয়েল। সে তাদের দিকে তাকিয়ে অস্পষ্টভাবে কিছু কথা বলতে শুরু করলে হঠাৎ মারিকার উপর চেঁচিয়ে অ্যাটাক করলে কোনো রকমে তাকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। যেতে যেতে একটাই কথা তার মুখ থেকে শোনা যায়, সেটা হলো, তুমি বিপদের মধ্যে রয়েছ। পরের দিন মাসা কানার সাথে দেখা করতে গেলে সে জানায়, প্রতি রাতে আমি এমন একজনের সাথে কথা বলি যাকে আমি ছাড়া অন্য কেউ দেখতে পায় না। বিগত কিছুদিন ধরে সে একটাই কথা বলছে যে আমার দিন নাকি শেষ হয়ে এসছে। কথাটা শুনলে মাসা একটু দ্বন্দ্বের মধ্যে পড়ে যায়, কারণ বাচ্চাটার কথায় কোনো যৌক্তিকতা খুঁজে পাচ্ছিল না। কানার পেরেন্টস মাসাকে ডিনারের জন্য অফার করলে কিছুক্ষণ তাদের সাথে গল্প করে কাটিয়ে দেয়। রাতে খেতে বসার সময় কানার ভেতরে সাইকিক পাওয়ার হঠাৎ জেগে উঠলে সামনে টেবিলে রাখা প্লেটগুলো এদিক ওদিক ছিটকে পড়তে থাকে, এবং এর মাঝেই একটা চামচের মাথার দিকটা ভেঙে বন বন করে ঘুরতে শুরু করে। পরিস্থিতি আউট অফ কন্ট্রোল হয়ে গেলে কানার বাবা মা তাকে কোনো রকমে শান্ত করে।
পরের দিন মাসা মিয়াজিমাকে নিয়ে মিস্টার হরির সাথে দেখা করতে গেলে তারা অবাক হয়ে যায়, কারণ হরি সর্বদা নিজেকে সহ পুরো বাড়ি অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে ঢেকে রাখে। তার মতে এটার সাহায্যে সে অন্য জগতের সাথে কানেক্টেড থাকতে পারে এবং এই অ্যালুমিনিয়াম ফয়েল তাকে বাইরের জগতের এক্টোপ্লাজমিক ওয়ার্মস বা কৃমি জাতীয় বস্তু থেকে রক্ষা করে। হরি অলৌকিক জগৎ থেকে পাওয়া কিছু ইনফরমেশন সাংকেতিক চিহ্নের মাধ্যমে তাদের দেখালে সমস্ত ব্যাপারটাই গাঁজাখুরি মনে হয়। তারা মনে করে মিস্টার হরি মানসিকভাবে অসুস্থ। এই ঘটনার কিছুদিন পর মাসার কাছে খবর আসে কানা নিখোঁজ হয়ে গেছে। তার বাবা মা থেকে জিজ্ঞাসা করে শুধু এইটুকুই জানা যায় যে অ্যালুমিনিয়াম ফয়েলে জড়ানো একটা লোক বিগত কয়েকদিন ধরে তার সাথে দেখা করতে আসছিল। ব্যাপারটা শোনা মাত্রই মাসা বুঝে যায় অ্যালুমিনিয়াম ফয়েল জড়ানো একজনই আছে, আর সেটা হলো মিস্টার হরি। ফলে আর দেরি না করে তাকে জেরা করলে কানার কোনো অস্তিত্ব পাওয়া যায় না। সে এক প্রকার পাগলের মতো হেসে তাদের বলতে থাকে এক্টোপ্লাজমিক ওয়ার্মস তাকে নিয়ে গেছে। তখনই হরি সাইকিক ক্ষমতা প্রয়োগ করে বেশ কয়েকটা ছবি আর একটা ম্যাপ আঁকে, যেটা শহরের বাইরে কোনো এক নীল বাড়ির দিকে ইশারা করছিল। তখনই প্রচন্ড ভয় পেয়ে বলে ওঠে কাগুতাবা। এই অদ্ভুত জিনিসটা কি বা সেটার মানে কি এটা কেউ জানে না। এর মাঝে হরি আউট অফ কন্ট্রোল হয়ে গেলে অদ্ভুত কারণে ক্যামেরা ডিস্টর্ট হয়ে একটা ছবি শো করে, যেখানে একাধিক নীল মুখোশ ছিল, যেগুলো দেখতে ঠিক কানার সেই ড্রয়িংয়ের মতো। তাহলে গল্পের এত দূর অব্দি আসার পর বোঝা যাচ্ছিল প্রতিটা ঘটনা আলাদা আলাদাভাবে চললেও এর মধ্যে নিশ্চয়ই কিছু কানেকশন রয়েছে। মাসা আর দেরি না করে ম্যাপ অনুযায়ী পৌঁছে যায় ওই নীল বাড়ির সামনে। আশপাশ থেকে খোঁজ খবর নিলে জানা যায় এই বাড়িতে ওসাবা নামের এক ব্যক্তি থাকে। লক্ষণীয় বিষয় হলো এই বাড়ির ছাদ থেকে শুরু করে রেলিংয়ের মধ্যে একাধিক পায়রা বসেছিল। এটা দেখতেই খেয়াল আসে জুনকোর বাড়ির জানলার বাইরে পড়ে থাকা মৃত পায়রাদের কথা। বেশ কিছুক্ষণ বাইরে থেকে দাঁড়িয়ে বাড়িটা পর্যবেক্ষণ করার পর ওসাবা ব্যালকনিতে এসে একটা পায়রাকে নিয়ে ভেতরে চলে যায়। তার মুখে বিন্দুমাত্র এক্সপ্রেশন ছিল না, যেন সে কোনো মানুষ নয় বরং এক কাঠের পুতুল। ঘটনা একের পর এক জুড়তে দেখে মাসা মারিকার সাথে ঘটে যাওয়া সেই রাতের ভিডিও ফুটেজ খুব ভালোভাবে লক্ষ্য করলে খেয়াল করে জঙ্গলে ঠিক তার পিছনে অন্ধকারে একটা সাদা অবয়ব দাঁড়িয়েছিল। অদ্ভুত ব্যাপার হলো সেদিন ঘটনাস্থলে সবাই উপস্থিত থাকার সময় কেউ এটা খেয়াল করেনি। এবার ভিডিও ফুটেজটা মারিকাকে দেখালে ভীষণ রকম শক পায়। সে বলে ওই দিনের পর থেকেই রাতে মারিকা স্লিপ ওয়াক করে আর নিজের অজান্তেই সুতো বা দড়ি হাতের কাছে পেলে বিনুনি বা নট বানায়। ব্যাপারটা পর্যবেক্ষণ করার জন্য তার রুমে সিসিটিভি ক্যামেরা লাগানো হয়। সেই রাতে মারিকা আবার স্লিপ ওয়াক করতে শুরু করে, কিন্তু এবারে হাতের কাছে দড়ি না পেয়ে পড়ে থাকা তারগুলো দিয়ে বিনুনি করতে থাকে। পরদিন সকালে রাতের ভিডিও ফুটেজ চেক করলে তারা অবাক হয়ে যায় এবং ঠিক ভিডিও শেষে মারিকা অস্পষ্টভাবে বলে ওঠে কাগুতাবা। এটা শুনে মারিকা এক প্রকার বাকরুদ্ধ হয়ে যায়, কারণ সেই রাতে কবরের সামনে এই নামটাই সে শুনেছিল। এমনকি মাসা নিজেও অবাক হলে তাকে জানায় না যে এই একই নাম মিস্টার হরিও বলেছিল। ঘটনা নিয়ে আরো গভীর তদন্ত করার জন্য মাসা শহরের ফেমাস হিস্টোরিয়ান ও লোককথাবিদদের সাথে দেখা করে জানতে পারে কাগুতাবা এক ডিমানের নাম, যাকে অনেক প্রাচীন জাপানের শিমোকাগি নামক গ্রামে একটা রিচুয়ালসের থ্রু ডাকা হয়েছিল। এই ডিমনকে ডাকার উদ্দেশ্য ছিল শামানদের নিজের সমস্ত ইচ্ছা পূরণ করা। রিচুয়ালস করে তাকে এই জগতে আনতে সক্ষম হলেও ডিমান তাদের ক্ষমতা থেকে বেরিয়ে যায়। ফলে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য তাকে মন্ত্র বলে এই গ্রামের মাটির অতল গভীরে পুঁতে দেওয়া হয়। কিন্তু এই কাজের ফল হয়েছিল ভয়ানক, কারণ এর থেকে জন্ম নিয়েছিল একটা অভিশাপ। গ্রামবাসীরা কাগুতাবার হাত থেকে বাঁচার জন্য কুকুর পালন করত, কিন্তু সেটা আদৌ নিজেদের রক্ষা নাকি কাগুতাবার উদ্দেশ্যে বলি দেওয়ার জন্য সেটা এখনো ক্লিয়ার নয়। এই ঘটনার পর শিমোকাগি গ্রাম সম্পূর্ণভাবে জলের তলায় চলে যায় একটা ড্যামের কারণে। এবার যেহেতু এই ঘটনাটা বহু প্রাচীন, তাই কাগুতাবা কি বা কেমন দেখতে তার কোনো নথি কারোর কাছেই ছিল না। শুধুমাত্র লাস্ট টাইমে 1978 সালে একটা রিচুয়ালস করা হয়েছিল, তার কিছু ভিডিও ফুটেজ মাসাকে দেখানো হয়, যেখানে ইশি নামের এক শামানের মেয়ের উপর কাগুতাবা ভর করেছিল। এই রিচুয়ালস অনুযায়ী মেয়েটিকে সামনে বসিয়ে চারপাশে কাটারি নিয়ে ঘুরে তাকে কাটা হচ্ছে এমন ভঙ্গি দেখিয়ে সামনে ঝুঁকে প্রণাম ও 4 বার হাততালি দিয়ে আরেকবার প্রণাম করতে হয়। ঘটনার ব্যাপারে আরো বিস্তারিতভাবে জানার জন্য মাসা তার থেকে ওই শামানের অ্যাড্রেস চাইলে তিনি বলেন সে তো অনেক বছর আগেই মারা গেছে, কিন্তু তার মেয়ে এখনো বেঁচে আছে, যে কিছু সময় আগেই জাপানে এসছে। তুমি চাইলে তার কাছে যেতে পারো। মাসা জানতো না যে তাদের জন্য অপেক্ষা করছে একটা বড় চমক, কারণ তার কথা অনুযায়ী সেই অ্যাড্রেসে পৌঁছলে দেখে ওই শামানের মেয়ে অন্য কেউ নয়, স্বয়ং জুনকো ইশি। শুরুর দিকে অবশ্য জুনকো তাদের সাথে নর্মাল ব্যবহার করলেও পর মুহূর্তে সে ভীষণ অ্যাগ্রেসিভ হয়ে তাদের উপর চিৎকার করতে থাকলে বেগতিক দেখে মাসা ও মিয়াজিমা সেখান থেকে চলে যায়। এর কিছুদিনের মধ্যে খবর আসে ওসাবা নিখোঁজ হয়ে গেছে। তার প্রতিবেশীদের থেকে জানতে পারা যায় ওসাবার ঠিক পাশের বাড়িতে এক মাঝবয়সী মহিলা ও তার বাচ্চা থাকতেন। ওনার বাড়ি থেকে বাচ্চাদের ভীষণ চিৎকার আসতো, যার কারণে ওসাবা নাকি ওনার সাথে প্রায় ঝগড়া করতো। আর অদ্ভুত ব্যাপার হলো ওই বাড়িতে ওনার ছেলে ছাড়া কোনো বাচ্চাই থাকতো না। কিন্তু টুইস্টটা হলো ওই ভদ্রমহিলা নাকি আর অন্য কেউ নয়, স্বয়ং জুনকো ইশি।
অর্থাৎ এই মহিলা যেখানেই থাকছে তার প্রতিবেশীদের কিছু সদস্য কয়েকদিনের মধ্যেই নিখোঁজ হচ্ছে। ব্যাপারটা প্রচন্ড সন্দেহজনক হলে মাসা এই এলাকার সবার কাছে গিয়ে জিজ্ঞাসাবাদ করলে জুঙ্কোর ব্যাপারে কয়েকটা ইনফরমেশন পায়, যার অনুযায়ী সে একসময় নার্সিং স্কুলে কাজ করত। সেখানে বেআইনিভাবে বাচ্চাদের অ্যাবর্শন করে ওই ভ্রূণগুলো তার বাড়িতে চুরি করে নিয়ে যেত। কিন্তু কেন এমন করত সেটার কারণ আজও অজানা। এর মধ্যে মারিকা মাসার সাথে দেখা করে আরও একটা শকিং নিউজ দেয় যে তার প্রতিবেশীর এক মেয়ে সমেত 6 জন লোক ওই রকম বিনুনি আকারের দড়ি বানিয়ে আত্মহত্যা করেছে, যার মধ্যে একজন ওসাবা। মারিকার মেন্টাল কন্ডিশন ঠিক না থাকার কারণে মাসা তাকে তার বউয়ের সাথেই থেকে যেতে বলে। সেদিনটা ভালোভাবে কেটে গেলেও পরের দিন বেলায় মারিকা হঠাৎ পজেস্ট হয়ে গোঙানির আওয়াজ করতে থাকে। কিছুক্ষণ এইভাবে থাকার পর মাসার বউ লক্ষ্য করে জানলায় এসে 4টে পায়রা ধাক্কা খেয়ে মারা যায়। এই ঘটনার থেকে সার্ভাইভ করে সবাই ডিসাইড করে ড্যামের কাছে গিয়ে তারা রিচুয়ালস করে কাগুতাবাকে শান্ত করবে। এবার এই প্ল্যানের মধ্যে তারা মিস্টার হরিকেও সামিল করে। যাওয়ার সময় হরি একটা অদ্ভুত কথা বারবার আওড়ে যাচ্ছিল, কানাকে একটোপ্লাজমিক ওয়ার্মস খেয়ে ফেলেছে। ড্যামে পৌঁছলে হরিকে রেখে মাসা ও মারিকা বোট নিয়ে ঝিলের মাঝে যায়। যেহেতু ড্যাম অনেক বছর আগেই ভেঙে গেছিল, তাই আজ সেটা এই ঝিলের তলায় চলে গেছে। বোট থামিয়ে তারা কাগুতাবার উদ্দেশ্যে রিচুয়ালস পারফর্ম করলে মারিকা একদম নর্মাল ও হাসি খুশি হয়ে যায়। তাকে দেখে মনে হচ্ছিল সব যেন ঠিক হয়ে গেছে। এর মধ্যেই মিস্টার হরি পাশের পাহাড়ের উপরে জঙ্গলের দিকে তাকিয়ে কানা কানা বলে চিৎকার করতে থাকে। হরি তাদের বোট নিয়ে তাড়াতাড়ি ব্যাক করতে বলে। তারা ফিরে আসলে হরি একাই কানার নাম করে রুদ্ধশ্বাসে জঙ্গলের দিকে দৌড় লাগায়। বেগতিক দেখে মাসা ক্যামেরাম্যানের সাথে মারিকে রেখে তার পিছনে জঙ্গলে ঢুকে পড়ে। সময় কিছুটা অতিক্রম করে সূর্যাস্ত হয়, কিন্তু তারা দুজন ফিরে আসে না। এর মাঝেই হঠাৎ মারিকা পজেস্ট হয়ে গাড়ি থেকে নেমে জঙ্গলে দৌড়ে পালায়। কোনো উপায় না দেখে মিয়াজিমা তাকে বাঁচাতে জঙ্গলে ঢুকলে দেখে মারিকা অচৈতন্য অবস্থায় ছটফট করছে। এদিকে হরির পিছু নিয়ে মাসা ওই স্টাইনের কাছে এসে পৌঁছায়, যেখানে আগের বারে মারিকার সাথে অদ্ভুত ঘটনা ঘটেছিল। এই জায়গায় কয়েকটা জিনিস তারা লক্ষ্য করে, যেমন স্টাইনটাকে ঘিরে একটা দড়ি লাগানো ছিল, তার আশেপাশে পড়েছিল মৃত পায়রা, তাদের রক্তমাখা পালকগুলো ওই দড়ি থেকে ঝুলছিল। আর সব থেকে ভয়াবহ ব্যাপার, চারিদিকে ছড়িয়ে পড়েছিল কয়েকটা মৃত কুকুরের ক্ষতবিক্ষত দেহ। কিছু বুঝে ওঠার আগেই মাসা আর হরি দুজনেই এক ভয়াবহ দৃশ্য দেখে হাড় হিম হয়ে যায়। কারণ সামনে স্টাইনের ঠিক উপরে সাদা কাপড় পরে কানা বসে আছে এবং তার শরীর বেয়ে উঠছে একাধিক সদ্যজাত বাচ্চা এবং ভেসে আসছে তাদের অপার্থিব কান্নার আওয়াজ। তাহলে হরির কথা অনুযায়ী একটোপ্লাজমিক ওয়ার্মস কি এই বাচ্চাদের ভ্রূণ? এই ভয়াবহ দৃশ্য হরির উপর প্রচন্ড প্রভাব ফেলে, যার কারণে তাকে মেন্টাল হসপিটালে পাঠানো হয় এবং মারিকে হসপিটালাইজড করা হয়। পরের দিন মাসা মিয়াজিমাকে নিয়ে জুনকোয়েশির বাড়িতে যায়, কিন্তু এখানে আসতেই তারা পাকরুদ্ধ হয়ে যায়, কারণ ঘরে গলায় দড়ি দিয়ে ঝুলছিল জুনকোর লাশ এবং অগোছালো ঘরের কোণে পড়ে আছে কানার নিষ্প্রাণ দেহ। আর এই সব কিছুর সাক্ষী হিসেবে বেঁচেছিল জুনকোর অ্যাডপ্টেড ছেলে। পাশের রুমে প্রবেশ করলে দেখে ঘরের প্রতিটা দেওয়াল এবং সিলিং থেকে ঝুলছে কাগুতাবার মুখোশ, যার সাথে মিল ছিল কানার ড্রয়িংয়ের। এই ঘটনার পর জুনকোর ছেলেকে পালনের দায়িত্ব নেয় মাসা। মারিকাও এখন সম্পূর্ণ সুস্থ। হরি এখনও মেন্টাল হসপিটালে, কিন্তু আগের থেকে সে অনেকটা রিকভার করে গেছিল। তো বলতে গেলে পরিস্থিতি এখন নর্মাল। এর মাঝে সেই ইতিহাসবিদ মাসাকে ডেকে পাঠায়, কারণ তিনি একটা প্রাচীন স্ক্রোল খুঁজে পেয়েছিলেন, যেটায় প্রথম কাগুতাবা রিচুয়ালসের ড্রয়িং ছিল। রিচুয়ালসের নিয়ম অনুযায়ী একটা মেয়েকে মিডিয়াম বা আধার হিসেবে ব্যবহার করে তাকে সদ্যজাত জন্ম নেওয়া হনুমানের বাচ্চা খাইয়ে কাগুতাবাকে ডেকে আনা হতো। এইবার মাসার কাছে সবকিছু জলের মতো পরিষ্কার হয়ে যায়, কারণ এই সব কিছুর পিছনে ছিল জুনকো, যার উপর ছিল কাগুতাবার ভর। তার বাবা রিচুয়ালস পারফর্ম করেও তাকে কাগুতাবার হাত থেকে মুক্তি দিতে পারেনি, যার পরিণাম হয় ভয়ঙ্কর। এই ঘটনা রিলেটেড সমস্ত প্রমাণ সংগ্রহের পর কেস চিরদিনের জন্য ক্লোজ করে দেওয়া হয়। এবার গল্প ফিরে আসে মুভির শুরুতে দেখানো ঘটনায়, কারণ কেস মিটে যাবার কিছুদিন পর মাসা নিখোঁজ হয়ে যায় এবং বাড়িতে আগুন লাগার কারণে তার স্ত্রী মারা যায়। জুনকোর অ্যাডপ্টেড ছেলেটা নিখোঁজ ছিল এবং হসপিটাল থেকে পালানোর একদিন পর মিস্টার হরির লাশ পুলিশরা খুঁজে পায়। তাহলে ঘটনা কি এখনো অমীমাংসিত? এই ঘটনার পর আরও 1 মাস কেটে যায়। এক পাবলিশিং কোম্পানিতে ভিডিও ক্যামেরা সমেত একটা ভিডিও টেপ মাসার অ্যাড্রেস থেকে আসে, যেখানে তার মৃত্যুর আগের রাতের ভিডিও ফুটেজ ছিল। সেটাকে প্লে করতেই সবাই ভয়ে তটস্থ হয়ে যায়, আর এইখানে রিভিল হয় গল্পের আসল রহস্য। সেই রাতে হসপিটাল থেকে পালিয়ে মিস্টার হরি মাসার বাড়িতে আসে। তাকে প্রচন্ড অ্যাগ্রেসিভ এবং ভয়ভীত লাগছিল। তার হাতে ছিল একটা বড় পাথর এবং একটাই কথা সে বারবার আউড়ে যাচ্ছিল যে কানা আমায় বলেছে কাগুতাবা মারা যায়নি, সে এখনো বেঁচে আছে, আর সে অন্য কেউ নয় জুনকোয়েশির এই অ্যাডপ্টেড ছেলে। এই বলে সে পাথর দিয়ে তার মাথা থেঁতলে মারতে যেতেই ক্ষণিকের মধ্যে তার মধ্যে কিছু পরিবর্তন ঘটে, আর সামনে দাঁড়িয়ে ছিল কাগুতাবা।
তার মুখ সম্পূর্ণরূপে পরিবর্তিত হয়ে ওই রক্তমাখা মুখোশের মতো হয়ে গেছিল এবং পাশে সবকিছু দাঁড়িয়ে লক্ষ্য করছিল কানার আত্মা। আসলে এই সবকিছুর পিছনে জুনকোর হাত ছিল না, তাকে জাস্ট ভিকটিম হিসেবে ব্যবহার করে গেছে কাগুতাবা ওরফে তার অ্যাডপ্টেড ছেলে। একদম শুরু থেকেই সে জুনকোইশিকে কন্ট্রোল করে এসছে, যার কারণে সে মাসাকে কিছু বলতে চাইলেও কখনো বলতে পারেনি। আসলে প্রাচীন জাপানে কয়েকজন সামান কাগুতাবাকে নিজেদের স্বার্থের জন্য ডেকে আনলেও সেটাকে কন্ট্রোল করতে পারেনি, যার কারণে তাকে মাটির নিচে পুঁতে দিলেও ড্যাম ভেঙে পড়ার কারণে কাগুতাবা মুক্ত হয়ে ইশির মেয়ে জুনকোইশিকে তার ভিকটিম বানায়। তার লক্ষ্য ছিল জুনকোইশিকে ব্যবহার করে কাগুতাবা নিজের আসল রূপে পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়া, যার কারণে তার কথা অনুযায়ী জুনকো নার্সিংহোমে বেআইনি অ্যাবর্শন করে বাচ্চাদের ভ্রূণ জোগাড় করে এনে মিডিয়াম কানাকে খাওয়াতো এবং কুকুরদের বলি দিয়ে পরবর্তী রিচুয়ালস কমপ্লিট করে। তো এবার মিস্টার হরিকে কাগুতাবা কন্ট্রোল করে মাসাকে মেরে হরির হাত ধরে বাচ্চাটা বেরিয়ে যায়, কিন্তু যাওয়ার আগে মাসার বউকে হিপনোটাইজ করে তাকে বাধ্য করে নিজের গায়ে আগুন লাগাতে। শেষ হয়ে যায় মাসার পুরো পরিবার। সেই রাতের পর পুলিশ মিস্টার হরির মৃতদেহ উদ্ধার করে, আর শোনা যায় সেদিনের পর থেকে বাচ্চাটাকেও খুঁজে পাওয়া যায়নি। আর এই ঘটনার সাথে মুভি এখানেই শেষ হয়। তো বন্ধুরা, কেমন লাগলো তোমাদের আজকের এই ভিডিও তা কমেন্ট বক্সে জানাও। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, এবং আমার নন হরর এবং ভ্লগিং চ্যানেলটিকেও ভিজিট করতে পারো, যার লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশন ও কমেন্ট বক্সে পেয়ে যাবে। তো এবার বাংলাদেশি হরর ওয়েব সিরিজ পিট কাটা শয়ের গল্প জানতে হলে বাঁ দিকের ভিডিও এবং এক জীবন্ত ড্রয়িংয়ের গল্প জানতে হলে ডান দিকের ভিডিওতে ক্লিক করুন।